স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা আর চারটা সাধারণ মানুষের মতো নয়। সে একজন হতভাগ্য বাবা। তার থাকার জায়গাটাও নেই, তার বাচ্চাকে খাওয়ানোর মতো কোনো টাকা পয়সা নেই, তাছাড়াও তার রোজগার করার মতো কোনো ভালো চাকরিও নেই। কিন্তু তারপরেও তার ছিল অনেক ইচ্ছাশক্তি এবং প্রচন্ড পরিশ্রম ও নিজের উপরে আত্মবিশ্বাস। আর এটা দিয়ে কি সে তার জীবনকে পরিবর্তন করতে পারবে? বলছিলাম দ্য পারসুইট অফ হ্যাপিনেস মুভিটির কথা। সিনেমার শুরুতেই ক্রিস আর ক্রিস্টোফারকে দেখানো হয়, আর ক্রিস হচ্ছে এই সিনেমার মূল চরিত্র, অর্থাৎ আমরা যাকে উইলিয়াম স্মিথ নামে চিনি। সে তার ছেলে ক্রিস্টোফারকে স্কুলে ছেড়ে দিতে যায়। সে তাকে স্কুলে ছেড়ে দিয়ে তার কাজে চলে যায়। আর ক্রিস কোনো চাকরি করতো না, আসলে তার কাজ ছিল মেডিকেল স্ক্যানার বিক্রি করা। এই স্ক্যানার গুলো অনেকটা এক্স রে মেশিন এর মতো ছিল, তবে এটা এক্স রে মেশিন এর থেকে কিছুটা আলাদা। এরপরে ক্রিস যখন একটা ডাক্তারের কাছে গিয়ে একটা স্ক্যানার বিক্রি করার চেষ্টা করে, তখনই বাইরে থেকে তার গাড়িটা পুলিশ এসে নিয়ে চলে যায়, কেননা সে গাড়িটা নো পার্কিং জোনে থামিয়েছিল। এদিকে ক্রিসকে তার গাড়ির খরচ চালানোর জন্য প্রতি মাসে অন্তত 2টা স্ক্যানার বিক্রি করতে হতো। কিন্তু এখন ক্রিসকে এত বেশি জরিমানা করা হয়েছিল, যার জন্য তাকে মাসে এখন একটা স্ক্যানার বেশি বিক্রি করতে হবে। আর এখানে উল্লেখ্য, এই মাসে ক্রিস একটা স্ক্যানারও বিক্রি করতে পারেনি। এরপরে ক্রিস যখন একটা মেশিন বিক্রি করতে যাচ্ছে, তখন সে হঠাৎ একটা লোককে গাড়ি থামাতে দেখে। সেই লোকটা ছুটটায় পড়া ছিল এবং তার কাছে অনেক দামি একটা কারও ছিল। ক্রিস তখন তাকে কৌতূহল বশত জিজ্ঞাসা করে, তুমি কি করো আর এত টাকা তুমি কিভাবে আয় করলে? তখন লোকটি ক্রিসকে বলে সে একজন স্টক ব্রোকার, অর্থাৎ সে শেয়ার মার্কেটের বিজনেস করে। আর এটা শুনে ক্রিস তখন তার কাছে বলে, তাহলে তো অনেক বেশি পড়াশোনা করতে হয় তাই না? লোকটি তখন বলে, না, শুধুমাত্র মানুষের সাথে ভালো মতো কথা বলতে পারলেই হয়, আর ব্যবসা ভালোভাবে বুঝতে হবে। তো এরপরে ক্রিস দেখে ওই শেয়ার মার্কেটে যারা চাকরি করে তারা সবাই অনেক খুশি ছিল এবং তাদের সবার মুখে অনেক হাসি ছিল, অর্থাৎ তারা সবাই হয়তোবা খুব ভালো বেতন পায়। ক্রিস তখন চিন্তা করে, আমিও একদিন এরকম চাকরি করব এবং ওদের সবার মতো খুশি থাকবো। কিন্তু ক্রিসের জীবনে এখন এত বেশি সমস্যা যে, যার জন্য সে সবসময় চিন্তিত থাকে। তার পরিবারের আর্থিক অবস্থাটাও খুব একটা ভালো না। এদিকে আমেরিকাতে থাকতে হলে রেগুলার ট্যাক্স দিতে হয়, সে একটা ট্যাক্সও দেয়নি, এমনকি তার নিজের বাড়ি ভাড়াটাও 3 মাস ধরে বাকি রয়েছে। এজন্য ক্রিস ভাবে সে শেয়ার মার্কেটের ওই অফিসে গিয়ে খোঁজ নিবে, যদি সেখানে কোনো কাজ পায় তাহলে সে সেটা করে নিবে। তো এরপরে সে তার ওয়াইফের সাথে এই ব্যাপারে কথা বলে। এদিকে তার ওয়াইফ এই কথা শুনে উল্টো তার উপরে তো মজা করা শুরু করে দেয়। সে তাকে বলে, তুমি তো অনেক কম টাকা উপার্জন করো, আর আমার এর জন্য ওভারটাইম কাজ করা লাগে, আর তুমি যখন ওই চাকরির পেছনে ঘুরবে তখন তোমার একটা মেশিনও বিক্রি করা হবে না, এতে তোমার ফ্যামিলির অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আর এই মাসে এমনিতেও তুমি একটা মেশিনও বিক্রি করতে পারোনি। পরের দিন ক্রিস যখন ওই ব্রোকার ফার্মে যায়, তখন সেখানে একটা প্রোগ্রাম চলছিল। সে দেখে শেয়ার মার্কেটের যে দোকানগুলো আছে সেখানে ট্রেনি হিসাবে লোক নেওয়া হবে। সে সেখানে ট্রেনি হিসেবে জয়েন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর কাছে যে স্ক্যানারটা ছিল সেটা নিয়ে সে তো আর ভিতরে যেতে পারে না। এই জন্য সে এটা বাইরে একটা গিটার বাজানোর মেয়ের কাছে দেখাশোনা করার জন্য দেখতে দিয়ে সেই ব্রোকার ফার্মের মধ্যে ঢুকে পড়ে। এরপরে ও যখন ভেতরে গিয়ে ফর্ম নেয়, তখন সে বাইরে এসে দেখে ওই মেয়েটি স্ক্যানার নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ক্রিস তখন ওই মেয়েটাকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে মেয়েটিকে ধরতে পারে না। এখানে আমরা বুঝতে পারি আসলে ক্রিসের কপালে সবসময় দুঃখ লেগেই আছে। কিন্তু পরের দিন ক্রিস ওই মেয়েটিকে দেখে এবং সে তার পেছনে দৌড়াতে থাকে। অবশেষে সে মেয়েটিকে ধরেই ফেলে এবং তার হাত থেকে স্ক্যানারটি কেড়ে নেয়। আসলে এই স্ক্যানারটি ওই মেয়েটিও কোথাও বিক্রি করতে পেরেছিল না। এদিকে কম উপার্জনের জন্য তার স্ত্রী লিন্ডা তাকে সবসময় কাপুরুষ বলতো এবং তাকে সবসময় ক্রিটিসাইজ করতো। আর তাছাড়া বেশ কিছুদিন ধরে লিন্ডা ক্রিসকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। এই সময়টা ক্রিসের জন্য এতটা কঠিন ছিল যে সে কোনো কিছু ঠিকঠাক ভাবে ভেবে উঠতে পারছে না। এদিকে একটা স্ক্যানারও সে বিক্রি করতে পারছে না। আর এই মুহূর্তে তার একটা বড় ধাক্কা আসে, কেননা যখন ও জানতে পারে ওর স্ত্রী ওর ছেলে ক্রিস্টোফারকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তবে পরের দিন ক্রিস ক্রিস্টোফারের স্কুলে গিয়ে তার ছেলের সাথে কথা বলে তার ছেলেকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। আসলে এই বাবা আর ছেলের মাঝে সম্পর্কটা ছিল অনেক মধুর। তারা একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতো না। তারা যখন খাবার খাচ্ছিল তখনই বাড়িওয়ালা তাদের কাছে আসে। বাড়িওয়ালা ক্রিসকে নির্দেশ দেয় বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কেননা তারা একটানা 3 মাসের বেশি বাসা ভাড়া দেয়নি। ক্রিস কোনোভাবে বাড়িওয়ালাকে মানিয়ে নেয় এবং 7 দিনের জন্য সময় চেয়ে নেয়। আর এরপরে ক্রিস যখন সকালে ঘরে রং করছিল, তখন পুলিশ এসে ক্রিসকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কেননা এর আগে পুলিশ যে গাড়ি ধরেছিল সেই পার্কিং ফাইন পুলিশকে ক্রিস এখনো দেয়নি। তাই পুলিশ স্টেশনে গিয়ে ক্রিসকে বাধ্যতামূলকভাবে ফাইন দিতে হয়, কিন্তু তার কাছে এদিকে কোনো টাকাও ছিল না। এটার জন্য সেখানে তাকে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। সে পুলিশকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, কেননা আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে। এরপরে ক্রিস তার স্ত্রীকে কল করে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য বলে, কেননা সে এখন যেতে পারছে না, সে তো পুলিশ স্টেশনে আটকে রয়েছে। যাই হোক, এর পরের দিন ক্রিসকে পুলিশ স্টেশন
পজিশন থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাকে এমন সময় ছেড়ে দেওয়া হয়েছে, সেদিন ওই টাইমে ওই শেয়ার মার্কেটের অফিসে তার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। সে এটা ভেবে কষ্ট পায় যে সে ইন্টারভিউটি দিতে যেতে পারছে না। কিন্তু সে পরে আবার ভাবে, আমি যে পোশাকে রয়েছি সেই পোশাকে ইন্টারভিউ দিতে চলে যাব। সে ওইভাবে দৌড়াতে দৌড়াতে ওই ফার্মে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায় এবং সে ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই যেখানে অনেক ভালো ভালো পোশাক পরে এসেছে সেখানে সে ওইভাবেই লিফটে উঠে যায়। সে ওই নমুনা পোশাকটি পরেই সকালে রং করছিল এবং তখনই পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। তাই দুর্ভাগ্যজনকভাবে ওই পোশাকটি পরে তাকে ইন্টারভিউ দিতে যেতে হয়। যাই হোক, ও যখন ওই পোশাক পরে ইন্টারভিউ রুমে ঢোকে তখন ইন্টারভিউ স্যাররা তো তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। আর ক্রিস সেখানে সবাইকে অনেক কষ্টে সামলায় এবং সে তার নিজের কাহিনীটা শোনায়। এদিকে ক্রিসের পোশাকটি যাই থাক না কেন, তার ওয়ে অফ টকিং অর্থাৎ তার কথা বলার স্টাইলটা সবাই অনেকটা ইমপ্রেসড হয়। আর এখানে কোম্পানিতে হিট ছিল, সে ক্রিসকে মুখ চেনা চিনত। সে এটা জানতো আসলে ছেলেটা অনেক পরিশ্রমী এবং সে তার বাকি পার্টনারদেরকে তখন ক্রিসের সম্পর্কে বলে। অর্থাৎ সে বোঝাতে চায় যে ছেলেটা অনেক পরিশ্রমী, এটা আমাদের কাজে লাগানো যেতে পারে। তখনই কোম্পানির হেডের পাশে থাকা একটি লোক তাকে বলে, আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করি, ধরো তোমাকে আমি জবে রাখতাম আর তুমি ধরো আমার জায়গায় বসে ইন্টারভিউ নিচ্ছ। তখন তোমার সামনে যদি কেউ নোংরা শার্ট পরে এরকম ইন্টারভিউ দিতে আসে তাহলে তুমি কি ভাববে? তখন ক্রিস বলে, স্যার আমি ভাববো হয়তো ছেলেটা অনেক ভালো পেন্টিং করে। ক্রিসের এই কথাটি শুনে সবাই অনেক হাসে। আর এখানে আমরা বুঝতে পারি আসলে ক্রিসের সিলেকশন হয়ে গেছে। কিন্তু সে যখন চলে যাচ্ছিল তখন সে এটা দেখে যে এটা মাত্র 6 মাসের একটা ট্রেনিং এর জন্য কোর্স। অর্থাৎ 6 মাস তাদেরকে আগে ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে 6 মাস পড়ালেখা করানো হবে, পড়ালেখা শেষ হলে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে আর সেখান থেকে তাদের পছন্দ অনুযায়ী 2-1 এই কোম্পানিটা চাকরি পাবে। কিন্তু এই 6 মাস যে এখানে তারা ট্রেনিং করবে তার জন্য কোম্পানি তাদেরকে কোনো টাকা পয়সা দিবে না। কিন্তু এদিকে ক্রিসের যে অবস্থা, তার হাতে তো একটাও টাকা পয়সা ছিল না। তার বাড়ি ভাড়া দিতে হবে, তার ট্যাক্স দিতে হবে, এমনকি তার কাছে খাওয়ার মতো টাকাও ছিল না। ক্রিস তো বুঝতে পারে না সে কি করবে। পরবর্তীতে সে জানতে পারে আসলে ট্রেনিং করা অবস্থাতে সে কিছু টাকা পাবে। সে বুঝতেই পারছে না সে কি এখন ট্রেনিং করবে কি করবে না, কেননা 6 মাস পর যদি সে দেখে তার সিলেকশন না হয়, অর্থাৎ সে যদি চাকরিটা না পায় তাহলে সে কি করবে তখন? এদিকে তার কাছে অনেক দায়িত্ব, তার ছেলের আছে, তার ছেলের জন্য খাবার দাবার, লেখাপড়ার খরচ এবং বাড়ি ভাড়া অনেক কিছু তার করতে হবে। এর মধ্যে তার নিজের কাছে না রয়েছে থাকার ঘর, না আছে টাকা। যাই হোক, এই অবস্থাতে ক্রিস যখন বাড়িতে পৌঁছায় তখন দেখে ওর স্ত্রী ছেলেকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে এবং সে তখন ক্রিসকে বলে, আমার একজন আত্মীয় একটা রেস্টুরেন্ট খুলেছে এবং সে আমাকে সেখানে একটা জব অফার করেছে, সেখানে রিসেপশনিস্ট হিসাবে আমি জয়েন করতে চাই। আর এই জন্য আমাকে নিউ ইয়র্ক শহরে চলে যেতে হবে আর আমি নিউ ইয়র্কে শিফট হতে চাই। তো এরপরে লিন্ডা তাকে একেবারে সারা জীবনের জন্য ছেড়ে চলে যায়, অর্থাৎ লিন্ডা তাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে গেল। তো এরপরে আমরা দেখি ক্রিসের স্ত্রী তাকে তো ছেড়ে দিয়ে চলে গিয়েছে আর বাড়ি ভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালাও তাদেরকে বের করে দিয়েছে। পরবর্তীতে একটা নতুন জায়গায় ক্রিস শিফট হয়, সে তারপরে আবার ইন্টার্নি শুরু করে দেয় আর এখানে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং করছে। সব লোক সেখানে 9 ঘন্টা করে কাজ করে কিন্তু ক্রিস সেখানে শুধুমাত্র 6 ঘন্টা কাজ করে, কেননা তার ছেলেকে স্কুলে আনতে যেতে হয়। এদিকে অফিসে ক্রিস সামান্য পানি খাওয়ার জন্য ওঠে না, কেননা তার সময়কে বাঁচাতে হবে। আসলে সে যদি পানি খায় তাহলে তাকে আবার ওয়াশরুমে যেতে হবে আর ওই সময়টাই তার নষ্ট হবে। আর এভাবেই ক্রিসের 4 মাস কেটে যায়। এদিকে ক্রিসের যতগুলো স্ক্যানার মেশিন ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে। আর এদিকে সে ভাবতে থাকে এই টাকা শেষ হতে হতে অর্থাৎ বাকি 2 মাস অর্থাৎ ট্রেনিং শেষ হওয়া পর্যন্ত সে ইজিলি চলতে পারবে। কিন্তু সে তো জানতো না এর পরেই তার সামনে অনেক খারাপ কিছু হতে চলেছে। আমরা এদিকে জানি ক্রিস তো সরকারি ট্যাক্স এখনো দেয়নি আর এই কারণেই সরকার ওর অ্যাকাউন্ট থেকে সব টাকাই কেটে নেয়। ক্রিস তো এখন পুরোপুরি ফকির হয়ে গেছে, তার কাছে এখন মাত্র $5 রয়েছে। আর তাছাড়া এদিকে নতুন বাড়িতে শিফট হওয়ার কারণে তাকে নতুন বাড়ি ভাড়াটাও দিতে হবে আর যেটা সে অনেকদিন ধরে দেয়নি। আর এর সাথে তার ছেলের খরচ এবং খাবার দাবার কেনার খরচ, এগুলো ভেবে সে তো অনেক টেনশনে পড়ে যায়। তো এরপরে ক্রিস আর তার ছেলে যখন পার্কে ছিল তখন সে একটা পাগলের হাতে একটা স্ক্যানার দেখতে পায়। সে দেখতে পায় স্ক্যানারটা নিয়ে ওই পাগলটা ঘুরছে। ক্রিসের এই স্ক্যানারটি অনেকদিন আগে হারিয়ে গিয়েছিল। এটা দেখে সে একটু সাহস পায় আর পাগলটার কাছ থেকে ওই স্ক্যানারটি সে কেড়ে নিয়ে নেয় আর তারপরে সেটা পরীক্ষা করে বিক্রির উদ্দেশ্যে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারটা তার স্ক্যানারটি দেখে কিনতে রাজি হয়ে যায়, কিন্তু যখন সেই স্ক্যানারটি ডক্টরের সামনে সে টেস্ট করার চেষ্টা করে তখন দেখে এই মেশিনটা আর চালু হচ্ছে না। ক্রিস তখন মন খারাপ করে স্ক্যানারটি নিয়ে ফিরত আসে। এদিকে রাতে যখন সে বাড়িতে পৌঁছায় তখন দেখে তার জিনিসপত্রগুলো সব বাইরে রাখা, অর্থাৎ বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কেননা সে এখনো ভাড়াটা দিতে
দিতে পারেনি। তারপরে ক্রিস তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ক্রিসের কাছে এখন হোটেলে থাকার টাকাটাও নেই, কিন্তু এদিকে তার সাথে তো তার ছোট্ট ছেলেটা রয়েছে। ক্রিস তো অনেক কষ্ট করতে পারে, কিন্তু তার ছোট্ট ছেলেটা তো আর তার মতো কষ্ট করতে পারবে না। কোনো উপায় না পেয়ে তারা দুই বাপ বেটা রেল স্টেশনের বাথরুমে রাতটি কাটিয়ে নেয়। সকালে ক্রিস তার ছেলেকে স্কুলে ছেড়ে দেয় আর নিজে অফিসে চলে যায়। রাতে যখন তাদের থাকার আবারও সমস্যা হয়, তখন তারা একটা চার্চে চলে যায়, আর এই চার্চে গরিব মানুষের থাকার জন্য সাহায্য করা হয়। তবে সেখানে যেতে হলে সময় মতো পৌঁছাতে হয়। দেরি করে গেলে সেখানে সিট বুকিং হয়ে যায়, যেহেতু সেখানে সিট অনেক সীমিত ছিল। এখানে যারা আগে যাবে তারা আগে সিট পাবে। যাই হোক, ক্রিস রাতে এখানে তার স্ক্যানার মেশিনটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু স্ক্যানার মেশিনের একটা পার্স পুড়ে গিয়েছিল, আর এই স্ক্যানারটি এই পার্সটা নষ্ট বলে কাজ করছিল না। সকালে সে তার ছেলেকে স্কুলে দিয়ে অফিসে চলে যায়। তার হাতে একটা বিশাল সুটকেস ছিল। আসলে তার পুরো সংসারটা তাকে একাই গোছাতে হয়, এই জন্য সে সুটকেসে করে সব জিনিসপত্র হাতে বয়ে বেড়ায়, কেননা এই জিনিসপত্রগুলো রাখার মতো ওর কাছে কোনো জায়গা ছিল না। আর এটার জন্য তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এরপরে সন্ধ্যায় ক্রিস আবারও চার্চে চলে যায়। পরের দিন ক্রিসের পরীক্ষা ছিল, অর্থাৎ এই 6 মাস ধরে যে কষ্টটা করলো তার ফাইনাল পরীক্ষা হবে পরের দিন। আর এই পরীক্ষাতে ক্রিস অনেক ভালো পরীক্ষা দেয়। সে সময়ের আগেই পরীক্ষা শেষ করে খাতাটি জমা দিয়ে দেয়। তবে ওর আগেও আরো একজন লোক খাতা জমা দিয়ে দিয়েছিল। যাই হোক, এরপরে ক্রিস যখন ওই লোকটির সাথে কথা বলছিল, অর্থাৎ যে লোকটা আগে খাতা জমা দিয়েছিল, সেই লোকটার সাথে কথা বলে জানতে পারে শেষের পৃষ্ঠায়ও একটা প্রশ্ন ছিল, যেটা মূলত ক্রিস খেয়াল করেনি। ক্রিস তো অনেক ভয় পেয়ে যায়। সে তো ভাবে 6 মাসের কষ্ট তার হয়তো বৃথা চলে গেল। সেভাবে তার হয়তো এবার আর সিলেকশন হবে না। এরপরে ক্রিস যখন নিচে আসে, তখন ফার্মের ম্যানেজার ওর কাছ থেকে $5 চায়। আসলে আজকের দিনটা সে ট্যাক্সিতে এসেছে, কিন্তু ভুলে সে তার মানিব্যাগটা রেখে এসেছে। এর জন্য সে ক্রিসের কাছ থেকে $5 নিয়ে ভাড়া দিবে। কিন্তু আমরা তো জানি ক্রিসের অবস্থা খুবই খারাপ, তার কাছে মাত্র $15 ছিল। এইদিকে বড় লোকদের কাছে তো $5 কোনো ব্যাপারই না। তখন ওই $5 ক্রিসকে বাধ্য হয়ে দিয়ে দিতে হয়, আর এটা তো সে আর জীবনেও চাইতে পারবে না। যাই হোক, এর পরের দিন সন্ধ্যায় যখন ক্রিস চার্জে যায়, তখন সে দেখে সেদিনকে সবগুলো সিট ফুল হয়ে গিয়েছে, অর্থাৎ আজকে সে আসতে দেরি করে ফেলেছে। তারপরে ক্রিস তার ছেলেকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ায়, কিন্তু সে তো নিজে খায় না, কেননা তার কাছে মাত্র $10 ছিল, যেটা দিয়ে তার ছেলে কোনো রকম খেতে পারতো। তার অনেক ক্ষুধা পেয়েছিল, তারপরেও তার উপায় ছিল না। আর এই জন্য ক্ষুধা নিবারণের জন্য সে ব্লাড ব্যাংকে যায় এবং সেখানে গিয়ে সে রক্ত বিক্রি করে, আর যার জন্য সে কিছু টাকা পায়। তারপরে ক্রিস একটা ইলেকট্রনিক শপে যায়, আর ওই স্ক্যানার যে পাসটা নষ্ট হয়েছিল সেই পাসটা সে সেখান থেকে কিনে আনে এবং সেটা কিনে সেই স্ক্যানারটি ঠিক করার চেষ্টা করে। আর পরের দিন স্ক্যানারটা একটা ডক্টরের কাছে গিয়ে বিক্রি করে দিয়ে আসে, আর এটার কারণে তার কাছে কিছু টাকাও আসে, অর্থাৎ এই টাকাগুলো দিয়ে এখন সে কয়েকদিন ভালো মতো চলতে পারবে। এদিকে তার ছেলেটাও তার সাথে রাস্তায় রাস্তায় থাকতো। সে ছেলেটাকে একটু ভালো রাখার জন্য একটা হোটেলে ওঠে। সে পরের দিন ছেলেকে নিয়ে সি বিচে একটু ঘুরতেও যায়। আমরা দেখতে পাই ওখানে গিয়ে ক্রিসের মাথায় অনেক টেনশন এবং চিন্তা ভাবনা চলছিল, তার জীবনের কথা, তার ছেলের জীবনের কথা, এবং তার মনে একটা প্রশ্ন বারবারই আসছিল, যদি চাকরিটা না হয় তাহলে আমার কি হবে, আমার ছেলের কি হবে। তারপরও সে নিজের মনে অনেকটা সাহস যোগায় এবং সে তখন ভাবে যা হয় হবে, কোনো ব্যাপার না, আমাকে এইভাবেই টিকে থাকতে হবে। এরপরে সে যখন অফিসে যায়, আজকের দিনটাই ছিল তার রেজাল্টের দিন। আজকের দিনটাতে সে জানতে পারবে ওই কোম্পানি কাকে কাকে সিলেক্ট করেছে। আর এখানে একটা বিষয় উল্লেখ করার দরকার, ক্রিস গত 6 মাস যাবত অনেক পরিশ্রম করেছে, আর সে অনেক ভালো পরীক্ষা দিয়েছে, আর এই জন্য রেজাল্ট তার টপ না আসলেও সেখানকার ম্যানেজার ক্রিসকে সিলেক্ট করে নেয়। আর এটাই তো ক্রিসের মূল স্বপ্ন ছিল, রেগুলার একটা হ্যান্ডসাম স্যালারি পাবে এমন একটা সে চাকরি করবে, যেটা দিয়ে ওর বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া এবং ওর ছেলের দেখাশোনা করা এবং যাবতীয় কাজকর্মগুলো সে ঠিকঠাক ভাবে করবে। এক কথায় তার লাইফটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আর এটাই তো সে চাচ্ছিল। মানে তার কষ্টটি অবশেষে ফাইনালি সফল হয়েছে। যাই হোক, ক্রিস যখন বিল্ডিং থেকে বাইরের দিকে বের হচ্ছিল, তখন সে খুবই খুশি ছিল। যাই হোক, ক্রিসের অবশেষে জবটা হয়েছে। সে তার ছেলেকে অনেক ভালো একটা জীবন দিতে পারবে, তাদের আর এখন ক্ষুধা থাকবে না, আর টাকার জন্য তার আর কোথাও দৌড়াতে হবে না। সে এখন একটা স্বাভাবিক লাইফ পেয়েছে। যাই হোক, সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই ছিল আমাদের আজকের সিনেমাটি, যে সিনেমার গল্পটি আমাদের প্রাত্যহিক জীবনে সবারই কারোর না কারোর সাথে মিলে যায়। তো আপনাদের কারোর জীবন যদি এই সিনেমার গল্পের মতো হয়ে থাকে, তাহলে অবশ্যই ধৈর্য ধরবেন এবং টিকে থাকবেন, কেননা যে টিকে থাকে এবং ধৈর্য ধরে থাকে, সৃষ্টিকর্তা তাকে আসলে সাহায্য করে, এবং সৃষ্টিকর্তা সবসময় ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কখনো হতাশ হওয়া যাবে না। তো আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং গল্পটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকমই আরো সব নতুন গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।